আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দেখাতে চাচ্ছি যে এবার দেশ থেকে আসার সময় আমি কি কি গল্পের বই এখানে নিয়ে এসেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমে আমি দেখাবো এই ডিটেকটিভ তারিণী চরণ বইটি। কৌশিক মজুমদারকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ইদানিংকালে যারা থ্রিলার গল্প পড়তে ভালোবাসেন তারা প্রায় প্রত্যেকেই ম্যাসন সিরিজটা একবার হলেও পড়েছেন বলে আমার মনে হয়। তো ওই ম্যাসন সিরিজেরই হচ্ছে একটা ভাইটাল ক্যারেক্টার ডিটেকটিভ তারিণী চরণ। তো যারা ওইটা পড়েছেন তারা অবশ্যই জানেন, কিন্তু যারা ম্যাসন সিরিজ পড়েননি তাদের জন্য একটু বলতে চাই। ডিটেকটিভ তারিণী চরণ একজন প্রাইভেট ডিটেকটিভ, যিনি হচ্ছে ব্রিটিশ আমলে কলকাতায় প্রাইভেট ডিটেকটিভ হিসেবে বিজনেস শুরু করেন। তারপরে বিভিন্ন ঘটনার সাথে জড়িয়ে যান এবং শার্লক হোমসের সাহচর্যে উনি আসার সুযোগ পান একটা সময়ে। সেই কাহিনীটা বেশ ইন্টারেস্টিং। ওইটা ম্যাসন সিরিজ পড়লে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই বইতে ওই সম্পর্কে বিস্তারিত নাই। এই বইটাতে মূলত তার পার্সোনাল লাইফ সম্পর্কে একটু ফোকাস করা হয়েছে এবং ওই ম্যাসন সিরিজের ওই কেসটা ছাড়া ওনার লাইফে আরও কী কী ইম্পর্ট্যান্ট কেসে উনি ইনভলভ ছিলেন সেটা সম্পর্কে এই বইটাতে আলোচনা করা হয়েছে। এখানে 3টা উপন্যাস এবং একটা ছোট গল্প আছে। এরপরে যে বইটা কিনেছি সেটা হচ্ছে কিশোর পাশা ইমনের মৃগতৃষা। আমি জানি যে কিশোর পাশা ইমন বাংলাদেশে একজন বিতর্কিত লেখক। অনেকেই হয়তো তার বই দেখেই ভাবছেন যে কেন আমি ওনার বই কিনেছি। আসলে আমি বইয়ের পাঠক হিসেবে, যে থ্রিলার উপন্যাসের পাঠক হিসেবে ওনার যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুর দল ওইটা পড়ে আমার অসম্ভব ভালো লাগে। এরপরে জাদুঘর সিরিজটা পড়েও আমার এত বেশি ভালো লাগছে, মানে ওনার লেখা পড়লে আপনার যেটা মনে হবে যে এই বইটা আসলে আমি এখনো পড়ি নাই, বাট যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুর দল, জাদুঘর এগুলো পড়ে মানে উনি জাস্ট একটা আইডিয়া নিয়ে লিখেন এবং সেই আইডিয়াটাকে আস্তে আস্তে করে পুরো উপন্যাসে যেভাবে আস্তে আস্তে বিকশিত হয় আমার কাছে, এবং লেখার স্টাইলে যে ফ্লো, মানে আপনার যদি কোনো কারণে যে রিডার্স ব্লকে থাকেন এবং ওনার লেখা ওই 2টা বই যদি পড়েন, আমার মনে হয় যে যারা থ্রিলার উপন্যাস পছন্দ করে যে রিডার্স ব্লক কাটতে বাধ্য। এই জন্য আমি ওনার আরেকটা আলোচিত উপন্যাস মৃগতৃষা এইটা কিনলাম একটু দেখার জন্য যে ওনার একটু প্রথম দিককার উপন্যাসগুলো কেমন এটা পড়ে দেখছি। এটা একটা রিভেঞ্জ থ্রিলার বলে শুনেছি। তো কিছু পড়া শুরু করেছি, অল্প কয়েক পেজ পড়া হয়েছে। তো দেখি এর মধ্যেই হয়তো পড়ে ইনশাল্লাহ শেষ করতে পারবো। আর আর হচ্ছে আমার কাছে হচ্ছে যে লেখকের ব্যক্তিগত জীবনের সাথে তার হচ্ছে লেখার জীবনের সাথে যে সম্পর্কের ব্যাপারটা, আমি ওনার লেখকের ব্যক্তিগত জীবনে একেবারেই গুরুত্ব দেই না বিষয়টা তা নয়, তবে তাদের লেখার সাথে যদি তাদের ব্যক্তিগত জীবনের দর্শনটা হচ্ছে রিডার্সদের মধ্যে পুশ করে দেওয়া হয় এবং সেই দর্শনটা যদি কারো কোনো একটা গ্রুপ বা কারো প্রতি যদি হার্মফুল হয় সেক্ষেত্রে আমার অবজেকশন আছে, কিন্তু আমি ওই 2টো উপন্যাস পড়ে কোনো তেমন হার্মফুল কিছু দেখি নাই। আরেকটা বই আনছি যে হচ্ছে গীতাঞ্জলি। সাধারণত গীতাঞ্জলি, সঞ্চিতা, সঞ্চয়িতা এই 3টা বই যেখানেই থাকি আমার সাথে সাথে রাখার চেষ্টা করি। তো এই বই আমি আগেও পড়েছি। আর এটা হচ্ছে যে বাতিঘরের যে কিছু বই বের করেছেন যে ধ্রুপদী সিরিজের যে এই প্রচ্ছদটা এত ভালো লাগে সেই জন্য আমি কিনেছি। বাংলাদেশে আমার যে বুকশেলফ আছে সেখানে ধ্রুপদী সিরিজের আরও অন্যান্য বই আছে। তো গীতাঞ্জলিটা দেখে লোভ সামলাতে পারলাম না, সেগুলো এর জন্য এটা নিয়ে আসছি। এরপরে আমি কিনেছি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য। এইটাও ধ্রুপদী সিরিজের বই। দেখেন সাইজটা একটা হাত দিয়ে ছোট ট্যাব যে আছে না, মিনি আইপ্যাড মিনির সাইজের হবে। তো তারপরে পৃষ্ঠাগুলোও বেশ সুন্দর। ধ্রুপদী সিরিজের এই প্রচ্ছদগুলো আমার বেশ ভালো লাগে। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নিয়ে কী বলবো, আমাকে যদি বলতে বলেন যে আমার জীবনে পড়া সেরা উপন্যাস কোনটা, আমি যদি 1 নাম্বার বলি তাহলে আমি বলবো যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা। মানে এমন, মানে এর
এই উপন্যাসের প্যারালালে আমি এখন পর্যন্ত কোনো উপন্যাসকে রাখতে পারি না, এমনভাবে উনি মানুষের সাইকোলজিটাকে অ্যানালাইসিস করে দেখিয়েছেন, জাস্ট অসাম। আমার আরেকটা প্রিয় উপন্যাস আছে, সেটা হচ্ছে সৈয়দ মুজতবা আলীর শবনম। শবনম উপন্যাসটাও মানে আমাকে গভীরভাবে, মানে আমি ওই উপন্যাসটা দ্বারা প্রভাবিত। আহ, যাই হোক, তো মানে কিন্তু আমি এক নম্বরে কিন্তু পুতুল নাচারিতে কথাকেই রাখবো। তো ওনার তো পদ্মা নদীর মাঝে আমরা ক্লাসের বইতে পড়েছি, আরও কিছু ছোট গল্প পড়া হয়েছে। তো এই বইটা আমার আগে পড়া হয় নাই, যেহেতু ধ্রুপদী সিরিজে এই বইটা নিয়ে আসছে, এজন্য আমি এটা কিনে আনলাম, দেখি এর মধ্যে আমি এটা পড়ে শেষ করবো। এরপর আমি যেটা কিনেছি সেটা হচ্ছে বাপ্পি খানের নিনাদ। বাপ্পি খানের আগে বই পড়েছি, অন্ধকার সিরিজের বই পড়েছি। অন্ধকার সিরিজের শেষের বইটা সম্ভবত শুধু পড়া বাকি আছে। এছাড়া হিমঘুম বইটা পড়েছি। হিমঘুম বইটা পড়ে এত ভালো লেগেছে, ওইটা হচ্ছে থ্রিলার জনরার বই। তো এ তো ওনার সাথে ওনাকে আমি ফেসবুকে, আমি যখন ফেসবুক ইউজ করতাম, এখন ফেসবুক ইউজ করি না, তো তখন হচ্ছে ওনাকে আমি অ্যাপ্রোচ করে বলি যে ভাই আপনার লেখা তো বেশ ভালো, মানে আমি ওই হিমঘুম পড়ার আগে তো ওনার নাম কখনো শুনি নাই। আমি জাস্ট ওই যে বইঘর অ্যাপ থেকে ই বুক পড়বো, তো ওইখানে বইটা পেয়ে ডাউনলোড করে পড়া শুরু করি এবং এক টানে হিমঘুম বইটা শেষ করি। তো যখন ওনাকে এটা জানাই, উনি আমাকে সাজেশন দিয়েছিলেন যে একটু নিনাদ বইটাও পড়ে দেখতে। তো সেই জন্য যে ওই হিমঘুমেরই একটা সিকুয়াল সম্ভবত এই বইটা, এই জন্য এটা কিনে আনছি। আশা করি হতাশ হব না আর কি, কারণ ওনার লেখনের প্রতি আমার আস্থা আছে। ওনার লেখনের একটা মজার জিনিস কি, মানে আমি টার্মটা সঠিক বলতে পারবো না, কিন্তু ওনার লেখনের মধ্যে রিসেন্ট যে পলিটিক্যাল ইস্যু নিয়ে বা রিসেন্ট ভাইরাল হওয়া যেসব কথাবার্তাগুলো আছে, ওনার ওই লেখার মধ্যে উনি এই কাহিনীর ভিতরে ওই কথাবার্তাগুলো দিয়ে দেন এবং ওই কাহিনীর সাথে মিল রেখে, এবং আপনি পড়তে পড়তে বুঝতে পারবেন যে উনি কনটেক্সটটা কী বলছেন। এবং বাপ্পি খানের বইয়ে যে ঘটনাগুলো আছে, এগুলোর সাথে রিসেন্ট অথবা পাস্টের কোনো সিগনিফিকেন্ট কোনো ঘটনা, ধরেন তনু হত্যাকাণ্ড, এরকম একটা ঘটনা ওনার বইয়ের মধ্যে উনি দিয়ে দিল। হ্যাঁ, এটা ডিরেক্ট বোঝা যায় না, কিন্তু যারা হচ্ছে দেশের খোঁজ খবর রাখে তারা ওইটা পড়লে বেশ মজা পাবেন এবং বুঝতে পারবেন যে রাইটার আসলে কোন ঘটনার দিকে ইঙ্গিত দিচ্ছেন। এরপরে যে বইটা কিনেছি, সুহান রিজওয়ানের গ্রাফিতিও প্রশ্ন করে। সুহান রিজওয়ানের লেখা বলতে, সুহান রিজওয়ানের যারা হচ্ছে নিয়মিত পাঠক তাদের মধ্যে বেশ পরিচিত, কিন্তু একদম বহুল পরিচিত লেখক সেটা আমি বলবো না। তবে ওনার প্রথম যে বইটা আমি পড়েছিলাম সেটা হচ্ছে পদতলে চমকায় মাটি। সেখানে ওই বইটা পড়ে উনি যে পাহাড়ে আদিবাসী উপজাতি এগুলোর টার্ম এখন মানে নৃগোষ্ঠী কোনটা যে বলবো বুঝে পাই না, যাই হোক, যে পাহাড়ের যে জনগোষ্ঠী আছেন তাদের যে ইতিহাস, এটা নিয়ে উনি ওই বইটা লিখেছিলেন এবং ওই বইয়ের মধ্যে বেশ কতগুলো ফ্যাক্ট ওইটার মধ্যে আছে, মানে একটা ফিকশন গল্প আগাচ্ছে, সাথে সাথে উনি কিছু ফ্যাক্ট, কিছু এভিডেন্স, কিছু ওই সময়কার নিউজ, এগুলো হচ্ছে বইয়ের মধ্যে নিয়ে আসছেন। আমি হচ্ছে এমন ধরনের পাঠক যে শুধু হচ্ছে নন ফিকশন পড়লে আমার কাছে মানে জিনিসটা বেশি, আমি মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারি না, কিন্তু কোনো ফ্যাক্ট যদি কেউ কোনো একটা গল্পের মধ্য দিয়ে তারপর ওই ফ্যাক্টটা নিয়ে আসে, তখন কিন্তু আমার মনোযোগ থাকে। সেই জন্য ওই বইটা পড়ে, সুহান রিজওয়ানের ওই বইটা পড়ে বেশ ভালো লাগে। তারপরে আমি আরেকটা হচ্ছে তাজউদ্দিন আহমেদকে নিয়ে লেখা ওনার একটা বই আছে, সাক্ষী ছিল শিরস্ত্রাণ, ওইটাও পড়েছি। আর এই জন্য এই বইটা, এই যে গ্রাফিতিও প্রশ্ন করে, এই বইটা নিয়েও বেশ ভালো রিভিউ পেয়েছি। এই জন্য এবার আসার পথে এই বইটা নিয়ে আসলাম। আচ্ছা, এখন যে বইটার কথা বলবো, এই বইটা ইচ্ছা করি সবার লাস্টে রেখেছে, যে শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। মূলত আমি এবার দেশ থেকে আসার আগে আমি হচ্ছে এই বইটা কেনার জন্যই বাতিঘরে গিয়েছিলাম। এরপরে এই বইটা আমার প্ল্যান ছিল জাস্ট এই বইটা কিনে চলে আসবো, কিন্তু এই বইটা কিনতে কিনতে বাকি আরও হচ্ছে 6টা
বই আমার কেনা হয়ে গেছে। তা আরও বই কিনতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু লাগে যে এত বই নিয়ে আসা যেত না, আরও বিভিন্ন টুকটাক জিনিসপত্র তো দেশ থেকে নিয়ে আসতে হয়। 25 থেকে 30 কেজি জিনিসপত্র আনা যায় এয়ারলাইন্স ভেদে। তো মূলত এই একটা বই কেনার জন্য গিয়েছিলাম, এবং শঙ্খচূড় প্রথম খণ্ড যারা পড়েছেন তারা জানেন যে কি কতখানি ধৈর্য সহকারে আমাদেরকে এই দ্বিতীয় খণ্ডের জন্য অপেক্ষা করতে হয়েছে। আমি যেই মাত্র খবর পেয়েছি যে দ্বিতীয় খণ্ড রিলিজ হয়েছে, তখন থেকে আমার মনে হচ্ছে যে না, আমি প্রথম খণ্ড আমি আমাকে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে দ্বিতীয় খণ্ডটা কিনতে হবে। তো আমি এই দ্বিতীয় খণ্ডটা কিনে আনলাম। আনার সাথে হচ্ছে যে আমার যে বাসায় যে প্রথম খণ্ডটা ছিল, এটা গত বছর বইমেলা থেকে নেয়া, সেই প্রথম খণ্ডটাও নিয়ে এসেছি। যদি কোনো কারণে দ্বিতীয় খণ্ড পড়তে গিয়ে কোনো কিছু হয়তো পিছনের কোনো কিছু দেখতে হয়, তাহলে প্রথম খণ্ডটা থেকে দেখব। তো কিন্তু এই বইটা আমি এখানে এসে প্রথম শুরু করেছি ডিটেকটিভ তারিণীচরণ, তারপরে আমার টার্গেট হচ্ছে মৃগতৃষা শেষ করা, এরপরে আমার টার্গেট নিনাদ শেষ করা, তারপরে টার্গেট গ্রাফিতীয় প্রশ্ন করে শেষ করা, এরপরে আমার শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড শেষ করা। কারণ হচ্ছে এই বইটা পড়ার জন্য আমার এত আগ্রহ, এত ধৈর্য ধরে অপেক্ষা করেছি, আর প্রথম খণ্ডের মধ্যে এত মজা ছিল। এত মজার একটা বই পড়ার পরে অন্য বইগুলো যদি আমার ভালো না লাগে, সেজন্য আমি অন্য বইগুলো পড়ে তারপরে এই বইটা পড়ব। সাদাত হোসেনকে নিয়ে এলিট রিডারদের মধ্যে অনেক সমস্যা আছে। অনেকে বলে যে ওনার লেখার মধ্যে গভীরতা কম, কিন্তু আমি এর আগে ওনার নির্বাসন নামে বইটা পড়েছিলাম, ওইটা পড়ে আমার বেশি ভালো লাগে নাই। জাস্ট গতানুগতিক গল্প মনে হয়েছে। এই সেম গল্পে অনেক বাংলা নাটক, সিনেমা, হিন্দি সিনেমা আছে। হ্যাঁ, এই জন্য আমার ওই বইটা বেশি ভালো লাগে নাই। কিন্তু ওনার এই শঙ্খচূড় পড়ে আমি জাস্ট ওনার ফ্যান হয়ে গেছি, এবং এই বইটা আমি এই বাকি যে 6টা বই আছে এগুলো পড়ার পরে তারপরে এই বইটা ধরবো। তো আপনারা এখন কে কী বই পড়ছেন এটা কমেন্ট করে জানান। আর এই আমি যে বইগুলো এনেছি এগুলো সম্পর্কে যদি কোনো কমেন্ট থাকে সেটাও জানাতে পারেন। কোনো বইয়ের সাজেশন থাকলে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।